ভূত বাগানের কথামালায় শুনছেন আশাপূর্ণা দেবী রচিত পরলোকের হাড়ির খবরের দ্বিতীয় বা শেষ খণ্ড। স্বরূপ ঘরে ধুলাইয়ের পরে কি হয়? আসল চেহারাটা হয় মুলো মুলো দাঁত, কুলো কুলো কান, উল্টো উল্টো পা, জটা জটা চুল আর কেলে কম্বলে গায়ের রং। ধোলাই একবার হতেই হবে, মেকআপটাও নিতেই হবে, তবে সেটা প্রকাশ করা তোমার ইচ্ছে সাপেক্ষ। লোকটার সঙ্গে যেতে যেতে গজগোবিন্দ বলল, আমার থাকার জায়গাটা কোথায়? কেন? হসপিটাল এরিয়ায়? লোকটার একটু ইংরেজি বুলির প্রবণতা আছে। গজ চারিদিকে তাকিয়ে যেতে লাগলো। ঘর বাড়ি বাগান পুকুর সব সাধারণ, সবই যেন দেখা দেখা। লোকটা এগিয়ে যাচ্ছিল। গজ জোর পায়ে হেঁটে তাকে ধরে পড়ল। এই জায়গা কি এরিয়া? লোকটা অবজ্ঞায় নাক কুঁচকে বলল। এইসব মিডিল ক্লাসের। ওর অবজ্ঞার ভাবে রাগ এলো গজগোবিন্দের। এর কাছে এইসব তথ্য জানা যাবে? আসতে বলল, তো ভাই শুনেছি পরলোকে নাকি স্বর্গ আছে, নরক আছে, সেসব কই? লোকটা আরও অবজ্ঞায় বলল, আছেই তো, কে বললে নেই? তো তোমার চোখের সামনে ঝুলে থাকবে নাকি? সে তো বটেই, সে তো বটেই। তো কোথায় কোন রাজ্য আছে? লোকটা গোফে তা দিয়ে বলল, এই রাজ্যেই আছে চিত্রগুপ্তর রাজ্য। স্বর্গটা হচ্ছে গিয়ে পফ এরিয়া, মানে বড় মানুষদের পাড়া। সেখানে অভাব নেই, অসুবিধে নেই, জ্বালা নেই, শুধু ঐশ্বর্য, জৌলুস, আরাম, আয়েস আর যা ইচ্ছে করার স্বাধীনতা। ও, আর নরক? সে হচ্ছে গিয়ে বস্তি, ঝুপড়ি, নোংরা, কাদা, পচানাদা, পেকো পুকুর আর ওই হতভাগা সব লোকেদের চেঁচামেচি। তো তোমার আবার স্বর্গ নরকের খোঁজ কেন? তোমার পাসপোর্ট তো এই মিডিলম্যান এলাকায়। আছে নাকি কেউ আপনজন স্বর্গে কিংবা নরকে? তো আমায় যদি 2 পাইস দিয়ে দাও, একবার দেখা করিয়ে আনতে পারি। গজ বলল, না, আমার কেউ ওসব জায়গায় নেই। থাকলে এখানেই আছে। নাম বললে খুঁজে দিতে পারো? ও তুমি নিজেই খুঁজে পাবে, মেয়েরা বকো না, যত সব ঝামেলা। চলো চলো। তো সেই গেল, তো এই গেল। বড়কেষ্ট রোজ ভাবে কোথায় নিয়ে গেল গজকে। আর কি কখনো দেখা হবে না? এই যে কত আপনজন এসেছে, এ যাবৎ কাউকে কি দেখতে পেয়েছে? ঠাকুরদা থেকে একবার দেখতে ইচ্ছে করে। বড় ভালোবাসত বটুকে। তো কে জানে, সে এখন আবার সেতু পার হয়ে চলে গিয়েছে কারুর নতুন ঘরে, খোকা হয়ে জন্মে বসে আছে হয়তো। তা শুধু কি ঠাকুরদা, আরও কতজন তো এসেছে বটুর জীবনকালে। কাকেই বা দেখতে পেয়েছে? একবার সেজ পিসিকে দেখেছিল, একবার নতুন জ্যাঠাকে, আর একবার পাড়ার শশীবাবুকে। তো শশীবাবু তো চোখাচোখি হতেই অচেনার ভান করে কেটে পড়তেই পারেন। এখানে আসার আগে বটকেষ্টর কাছে বেশ কিছু টাকা ধার করেছিলেন বিজনেস করব বলে। তা সে যাক, গজটার যে কি হলো, দিন মাস বছরের হিসেব নেই। হঠাৎ একদিন দেখতে পেল গজগোবিন্দ আসছে দুহাত তুলে নদের নিমাইয়ের ভঙ্গিতে। বটা আছিস? ওহ, কতদিন থেকে খুঁজছি। তোর ওই ঘরও হারিয়ে মেরেছিলাম। হঠাৎ আজ দূর থেকে দেখলুম তুই বসে আছিস। তো সে যাক। বটা, স্কুল না গিয়ে তুই কবিতা লিখছিস না? আর কলেজ লাইফে নাটক? বটকেষ্ট অবাক হয়ে বলল, লিখতাম তো, তা এখন কি তার? বলছি, আবার লেখ। আমি তোকে ম্যাটলেস দেবো। বটকেষ্ট হা হা করে হেসে উঠল।
এখানে বসে কাব্য নাটক লেখা হবে? না হওয়ার কি আছে? তুই যদি লেখা ছেড়ে রেলগুদমের মালবাবু বনে না যেতিস, এখানে তো তোকে ওই লিখতেই হতো সারাদিন। দেখলাম তো ঘাড় গুজে লিখেই চলছে কত লোকজন। বলল এখন নাকি ভীষণ চাপ, যত সব শারদীয় সংখ্যা বেরোনোর মুখে। তো তুই একবার পুরনো অভ্যাসটা ঝালিয়ে নে। তখন তো তোর লেখাগুলো নিয়ে কাগজের সম্পাদকের দৌড়ে দৌড়ে ঘুরতিস আর মুখ শুকিয়ে শুকিয়ে ফিরে আসতিস। এখন দেখ। বটকেষ্ট হঠাৎ করে বলল, এখনো তাই হবে? হবে না। গজগোবিন্দ শূন্যে একটা তুলোর ঘুষি মেরে বলল, শুনলাম নরলোক নাকি এখন পরলোকের খবরের জন্য খুব চাহিদা। চটপট লিখে ফেলতে পারলে ওই সামনের পুজোতেই কোনো একখানা গোবদা গোবদা পত্রিকায় লাগিয়ে দিতে পারা যাবে। দেখে শুনে মনে হচ্ছে তুই এখানে এসে ওই মালই জন করছিস আর সেতুর লোক গুনছিস। এখানে তত্ত্ব কিছু ধার ধারিসনি। তো একখানা ঘুঘু রিপোর্টের সঙ্গে বেশ পটিয়ে নিয়েছি আর নিজে নিজে ঘুরে ঘুরে অনেক সব মাল মশলা জোগাড় করে ফেলেছি। বইয়ের নামও ঠিক করে ফেলেছি। তবে আমার তো লেখার অভ্যাস নেই। তুই কলমটা ধর। বটকেষ্টের প্রাণটা একটু হাহাকার করে উঠল। হ্যাঁ হ্যাঁ, অভ্যেসটা যদি রাখতো তবে বলা যেত। লোকে তো বলে সাঁতার শিখলে আর সাইকেল চালালে লোকে নাকি জীবন মরণ ভোলে না। তা কলম চালানো কি? কাপা গলায় বলল, বলছিস পারবো? আলবাত পারবি। কিন্তু ছাপাবে কে, পড়বে কে? হ্যাঁ, সেইটাই তো কথা। গজ বলল, তার জন্য অবশ্য আমাদের নরকে নামতে হবে। কোনো একটা গাবদা ম্যাগাজিনের এডিটরকে কায়দা করতে হবে। তো তার জন্য ভাবনা নেই, হয়ে যাবে। তেমন বেকায়দা করে একবার স্বরূপটা দেখিয়ে দেওয়া যাবেই, ব্যাস। ও একবারে লাগতে পারলে একদম হটকেক। বটকেষ্ট বলল, কি করে বুঝেছিস? আরে জানিস না, জ্যান্ত মানুষের চিরকালই ওই মরা যাওয়ার সম্বন্ধে অগাধ কৌতূহল। প্ল্যান চেটে আত্মা নামায়, খুঁজে খুঁজে পরলোক তত্ত্বের বই পড়ে। চিরটি কাল। তোর মনে আছে আমাদের স্কুলে হেড স্যার পরলোকের কথা বলে একটা সিরিজ লিখতেন? কি তার ডিম্যান্ড! অথচ সবাই অন্যের বই থেকে টুকলিফাই। গাদা গাদা বই জোগাড় করতো, ইংরেজি বাংলা। খুব মনে আছে। তবেই বোঝ, টুকে মেরে বাহাদুরি। আর আমাদের এই বই একদম প্রত্যক্ষদর্শীর বিবরণ। কিন্তু গজু লেখার সরঞ্জাম? গজু মুচকে বলে, সে কি আর জোগাড় না করে বলছি? এই দেখ, একটা উক্তি কবির টেবিল থেকে বাগিয়ে আনলাম। দিস্তে দিস্তে কাগজ মজুদ দেখেছে, গোছা গোছা ডট পেন। ইনতাল লিখছে আর ছিঁড়ে দলা পাকিয়ে ফেলে দিচ্ছে। লিখছে আর ছিঁড়ছে, ছিঁড়ছে আর লিখছে। ভূরুক্ষেপও নেই যে টেবিল থেকে এক দিস্তে কাগজ আর এক গোছা ডট পেন উবে গেল। এই নে, নাটক আকারে লেখ, ঝপাঝপ এগিয়ে যাবে। বটকেষ্টকে ধরে দিল গজগোবিন্দ সেই বাগিয়ে আনা কাগজ কলম। গজুরে, বটু বলে উঠল, ওরে আমার খাস্তা গজা, জিবে গজা, নোনতা গজা, মশলা গজা, তোকে আমি বলেছিলাম বুদ্ধি ভোতা হয়ে গেছে, আয় একটু কোলাকুলি করি। যাকগে, কাজ নেই। তো কি যেন বলছিলি, নামটা ঠিক করে ফেলেছিস? ফেলেছি। নাম হবে পরলোকের হাড়ির খবর, প্রত্যক্ষদর্শীর কলমে। পরলোকের একটা গুণ, ইচ্ছে মাত্রই কাজ হয়ে যায়, চটপট ছটছট। কাজেই বই শেষ হতে দেরি হলো না। বটুক বলল, তবে আর দেরি করা ঠিক নয়। শারদীয়ার সংখ্যার মরশুম তো এসেই গেল। গজু বলল, তবে চল। কিন্তু নাটকের প্রথম দৃশ্যটা একটু দেখা হবে না? আমি গড় গড়িয়ে বলে গেলাম, তুই খসখসিয়ে লিখে গেলি, জিনিসটা কি দাঁড়ালো? বটকেষ্ট সেই দিকে দিস্তে ভর্তি কাগজ বাড় গিয়ে মুড়ে ফেলল, আর খুলল না।
বলল, গোড়াটা মুখস্থই বলছি। প্রথম দৃশ্য পরলোকের মহাফেজখানা। ঘরে ঘরে মন্ত্রী, উপমন্ত্রী, আমলা, সামলা এবং ঘরের বাইরে অপেক্ষায় যত হ্যাংলা, ক্যাংলা, ন্যাংলা, তাদের অবদান পরলোকের পিয়ন, চাপরাশি, পাহারাদার ইত্যাদিরা সাধারণদের প্রতি বড়ই দুর্ব্যবহার করে, তুচ্ছাই করে, নিজেদেরকে লাট সাহেব ভাবে। গজু চঞ্চল হয়ে বলে, থাকলে বেটা, শুনতে গেলে আঠা ধরে যাবে, নেশা জেগে যাবে। তাহলে আজ আর যাওয়াই হবে না, উঠে পড়া যাক। উঠে পড়া মানেই তো হাওয়ায় ভেসে সেই নদীর সেতুর মুখে। কিন্তু সেতুর মুখের সামনে একটা বিপত্তি। দুটো মুস্কো কালো বুলডগের মতন চেহারার লোক বলে উঠল, থামো থামো, যাচ্ছ কোথায়? জোরমানিক বলি যাবার পাসপোর্ট আছে? বটকেষ্ট ভয়ে ভয়ে গজুর দিকে তাকালো, কিন্তু গজুর নির্ভীক ভঙ্গি। পাসপোর্ট আবার কি হে? আসার সময় তো এসব ঝামেলা হয়নি। সরো সরো। সরার বোধে লোক দুটো ক্যাক করে দুজনকে ধরে ফেলে বলল, আসা আর যাওয়া এক হলো? আসার সময় ওখানকার অফিস থেকে রিলিজ অর্ডার হয়ে গিয়েছিল, আমাদের লোক সঙ্গে করে নিয়ে এসেছিল। জানি, ঢ্যাঙাস মারতে মারতে। তা বলে ভেবো না এখানে আইন কানুন আমি জানি না, সব জেনে ফেলেছি। পাসপোর্ট লাগবে তখন, আবার যখন দুধের খোকা হয়ে ট্যাঁ ট্যাঁ করতে যাবে, সে অনেক কাগজপত্র। লোক দুটো বলল, সে হবে না, ছাড়া হবে না। তার মানে 2 পয়স চাই, কেমন? নড়তে চড়তে 2 পয়স পাবে টাবে না। এই যাচ্ছি তোমাদের এখানকার কীর্তি কাহিনী কাগজে ছাপিয়ে দিতে। লোক দুটো ফস করে এদের হাত ছেড়ে দিয়ে বলে, কাগজে লোক? উরি বাবা, না না না, এই লিখে নিয়ে যাচ্ছি বই ছাপাতে। উরি পাস। লোক দুটো হঠাৎ নরম হয়ে গিয়ে হাত কলছে বলে, তাহলে আমাদের কথা একটু লিখে দেবেন স্যার। তোমাদের আবার কি কথা? কিসের হে? দিব্যি যখন তখন লোককে ঢ্যাঙাস মারতে মারতে সাঁকো পার করে নিয়ে আসছো আর মাসুল বাগাচ্ছ, তোফাই তো আছো। লোক দুটো অসন্তুষ্ট গলায় বলল, ওই তো, ওই দুঃখেই তো মরে যাচ্ছি। হুকুমের চাকর, হুকুম মতোই চলতে হয়। তো এই নিকৃষ্ট কাজটার আর মন নেই। যদি কাগজে দেখানেকি করে পৃথিবীতে একটা চাকরি মেলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন পথ ছাড়ো তো। লোক দুটো তাড়াতাড়ি পথ ছেড়ে দেয়। ওরা দুই বন্ধু সাঁকো পার হয়ে চলে আসে। তারপর বলে ওঠে, এখন কোন দিকে? বটকেষ্ট বলে, কোন দিকে আবার? সোজা রণডঙ্কা অফিসে। বেটার সম্পাদক জন্মজীবন আমার একটা লেখা ছাপেনি, সব অমনোনীত বলে ফেরত দিয়েছে, আবার কতগুলো ফেরতও দেয়নি। ওকে দিয়েই এখন এই বই ছাপিয়ে নিতে হবে। গজগোবিন্দ বলল, নিয়েছিস তো গুছিয়ে? সে আর বলতে। বিকেল 4টে। রণডঙ্কা সম্পাদক খগেন ঘোষাল যথারীতি চেয়ার টেনে টেবিলের ধারে বসে ডিশ ঢাকা চায়ের কাপটা তুলে নিয়ে মুখে ঠেকিয়েছে। বলে উঠবার বদলে বিশাল হাঁক পড়লেন, বনমালী, এই বনমালী, এ কি দিয়ে গেছিস আমায়? চা না নিমের পাচন? বনমালী। বনমালী সাড়া পাওয়া গেল না। তার বদলে কোথা থেকে কি 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 করে হাসির শব্দ শুনতে পারল। খগেন ঘোষালের চুল খাড়া হয়ে উঠল। এত সাহস হয়েছে বেটার! আবার হাঁক পারলেন, এই বেটা বনমালী, বদমাস শয়তান, আবার হাসি? চাই দুধ আর চিনি দিয়ে যা। আবার হাসি, কি 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 কি। খগেন ঘোষাল তখন সচকিত হলেন। হঠাৎ এতটা দুঃসাহস হবে বনমালীর? শব্দটা যেন ঘরের মধ্যেই খেলে বেড়াচ্ছে, দেওয়াল থেকে দেওয়ালে, সিলিং থেকে দেওয়ালে, নাকি জানলার বাইরে থেকে। তবু আবার চেঁচিয়ে উঠলেন, বনমালী। তখন সেই হাসির জবাব দিল বনমালীর
বনমালীর আশা ছাড়ুন, সে এখন খোঁজ উল্টে হাত পা খিচ্ছে। খগেন ঘোষাল সাহসী ব্যক্তি, তিনি কড়া গলায় বললেন, তোমরা কে? কোথা থেকে কথা বলছো? আগে এই আপনার সামনে থেকেই। আপনি যদি চোখ থাকতে অন্ধ হন, আমরা নাচার। এই আপনার ডান দিকে আমি কবি বটকৃষ্ণ পাল, আর আপনার বাঁ দিকে আমার বন্ধু ডাক্তার গজগোবিন্দ খাসনবিশ। খগেন ঘোষাল অনুভব করলেন তার দুটো হাতের উপর দিয়ে একটা হিমালয়ের হিমেল হাওয়া বয়ে গেল। খগেন ঘোষাল কোনো মতে জামার মধ্যে এক পৈতটা টেনে বার করে মনে মনে রাম নাম জপ করে লাগলেন। কী উদ্দেশ্য, কী উদ্দেশ্য হঠাৎ আমার এখানে? দুটো গলা থেকে বা দুটো নাক থেকে একসঙ্গে একটা কথা উচ্চারিত হলো। উদ্দেশ্য মহৎ। রণডঙ্কার শারদিয়ার জন্যে একখানা বিশ্বের সেরা কৌতুক নাট্য এনেছি, পরলোকের হাঁড়ির খবর। এটা এবছর পুজোর সংখ্যা রণডঙ্কায় ছাপিয়ে দেবেন। ছাপিয়ে দেব শুনে খগেনের সম্পাদক সত্তাটি তেলে বেগুনে জ্বলে উঠল। স্থান কালপাত্র ভুলে চেঁচিয়ে ওঠেন, ছাপিয়ে দেব? মামা বাড়ি আবদার, পুজোর সংখ্যা সব কমপ্লিট হয়ে গেছে, বুঝলেন? কেটে পড়ুন, কেটে পড়ুন। কি কেটে পড়ব? ও অত সস্তা না। তুমি বুড়ো খগেন ঘোষাল, একদা আমার অনেক কাট মারিয়েছ, আজ ছাড়ান না। দেখিস বুড়ো, এই লেখা বাজারে পড়তে পারবে না, হট কেকের মতো উড়ে যাবে। শারদিয়া রণডঙ্কা আবার ছাপাতে হবে। আপনি থেকে তুমি, তুমি থেকে তুই, মানুষের সহ্যের একটা সীমা তো আছে। খগেন ঘোষাল চেঁচিয়ে ওঠে, পুলিশ, পুলিশ, কনস্টেবল, পাহারালাল, ওসি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, জয়পাল বলে সব একদম ডাকা শুরু করলো। আর এদিকে হে 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 খে হে 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 করে হঠাৎ যেন অদৃশ্য দুটো হাত গলা দুয়ে শূন্যে 20টা হয়ে হাসির বানে ঝাঁকিয়ে দেয়। ও বটা, তোর এডিটার দাদু এত নার্ভাস শুধু বাঁশি শুনে, এই চোখে দেখলে তো তা থাকবে। আপনারে আর ভিন্ডি খাওয়াবো না, এই লেখাটা দিয়ে যাচ্ছি, ছাপা হওয়া চাই। দে বেটা, দিয়ে দে। থলিটা উপুর করে দিয়ে চটপট চলে যায়। ব্যাস, থলি উপুর করে বটকেষ্ট আর সেই লেখা খগেন ঘোষালের গা মাথা টেবিল চেয়ারের উপর ঝরঝরিয়ে ছেড়ে দিয়েছে। এ কি এসব কি? চেয়ার ঠেলে টেবিল উল্টে চায়ের পেয়ালা ভেঙে কালির দোয়াত ছিটকিয়ে সারা ঘরে দাপাদাপি করে বেড়ালো খগেন ঘোষাল। আর্তনাদ করতে করতে, বনমালী তুই কি মরে গেছিস? ওরে বাবারে, এগুলো কি রে? কেন? এই তো আমাদের কালজয়ী কৌতুক নাটক পরলোকের হাড়ির খবর। এর ম্যানুস্ক্রিপ্ট পিন করা হয়নি, গুছিয়ে নেবে। ছাপবেন তো দাদা? হ্যাঁ, না ছাপলে কিন্তু। না ছাপলে কি হবে? হ্যাঁ, আর শুনতে পান না খগেন ঘোষাল, কারণ তখন চোখের সামনে ঝলসে উঠেছে এক জোড়া স্বরূপ। দুপ্রস্থ মূলর শাড়িতে ফিকে ফিকে দাঁত, ফিকে ফিকে হাসি, আর দুখানা চারখানা কুলোর মতো লটপটানি। ভিমরি খেয়ে দমাস করে পড়ে যান খগেন ঘোষাল। ফ্যানা ওঠা মুখে একটি আওয়াজ বেরোয়। ওরা শাঁখে উঠে হাস্যবদনে বলে, নাটকটা যদি স্টেজে নামায় খুব জম্পেশ হবে, কি বলিস? এদিকে নরলোকের হাড়ির খবরেই পুলিশ কোনো কাজের নয়, এ কথা ভুল। ঘণ্টা কয়েক পরেই এসেছিল পুলিশ, যা করবার করেও ছিল চটপট। পরদিনই কাগজে কাগজে খবর,
রণরঙ্কা পত্রিকা অফিসে লণ্ডভণ্ড কাণ্ড। গতকাল বিকেলে 2 জন দুর্বৃত্ত ভূতের ছদ্মবেশে পত্রিকা অফিসে বলপূর্বক হানা দিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। যথেষ্ট ভাঙচুর ও মারপিটের পর সম্পাদককে শাসাইয়া রাশি রাশি হিজিবিজি আজিবুজি কাটা কাগজের টুকরো সর্বত্র নিক্ষেপ করিয়া রহস্যজনকভাবে অন্তর্ধান করেন। কাগজগুলি দেখিয়ে মনে হয় কোনো সাংকেতিক ভাষায় লিখিত বিশেষ ইস্তাহার। দুর্বোধ্য ভাষায় লিখিত এই ইস্তাহারের কয়েকটি নমুনা পাঠোদ্ধারের জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হইয়াছে। আততায়ীদিগের উদ্দেশ্য বোঝা যাইতেছে না, কেহই ধরা পড়ে নাই। সম্পাদক খগেন ঘোষাল ও বেয়ারা বনমালী দাস এখন হাসপাতালে।